চলো শোনাই চলো শুনি নিত্যানন্দ জনবাণী। নমস্কার, আমি বর্ষা নন্দী আর আপনারা শুনছেন নিত্যানন্দ জনবাণী কমিউনিটি রেডিও 91.2 FM। আজ আমরা চলে এসেছি অনুষ্ঠানের তৃতীয় পর্বে। প্রত্যেক বছর 31 মে দিনটিকে ওয়ার্ল্ড নো টোবাকো ডে হিসাবে পালন করা হয়। এই বছরের থিম হচ্ছে তামাক শিল্পের হস্তক্ষেপ থেকে শিশুদের রক্ষা করা। আসলে শুরুর বয়সটাকে যদি আমরা থামাতে পারি তাহলে আমরা তামাকমুক্ত দেশ অবশ্যই গড়ে তুলতে পারবো। এই পর্বের বিশেষ অতিথি শ্রীমান বিপ্লব মণ্ডল, যিনি মুর্শিদাবাদের চাইল্ড ওয়েলফেয়ার কমিটির একজন সদস্য। আচ্ছা, আপনার থেকে জেনে নেব তামাক থেকে নিজেদের দূরে রাখার ক্ষেত্রে শিক্ষার্থীদের কি ভূমিকা। এ কথা বলতে বাধা নেই যে আজ পুরো বিশ্ব তামাক জ্বরে আক্রান্ত। আজ এই তামাকের ব্যবহার যেন মহামারীর আকার নিয়েছে। জনস্বাস্থ্যের যতগুলি ঝুঁকি রয়েছে তার মধ্যে তামাকের উপর নির্ভরতা সব থেকে গুরুত্বপূর্ণ। বিশ্বব্যাপী তামাক ব্যবহারের যে ক্রমবর্ধমান রূপ, বিশেষ করে তরুণ এবং মহিলাদের মধ্যে যে তামাকের ব্যবহার যে হারে বাড়ছে, তা সত্যিই আমাদের আগামী বিশ্বকে কিন্তু প্রশ্নের মুখে ঠেলে দিয়েছে। কিশোর কিশোরীরা এবং মহিলাদের মধ্যে একটা বিষয় দেখা যায় যে শুধুমাত্র এটা তারা কোনো এক সময় চেষ্টা করতে চেয়েছিল, তারা ভেবেছিল যে ধূমপান করা একটা মানে সকল কুল একটা বিষয়, এবং অনেকে ভাবে যে আজকে এই যে তামাক সেবন বিভিন্ন রূপে আজকে সেটা হয়তো মানুষের যে স্ট্রেস বা যে মানুষ যে সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে সেগুলো হয়তো অনেকটা শিথিল করতে সহায়তা করবে। কিন্তু পরোক্ষভাবে দেখা গেছে যে আসলে এই তামাকের সেবন উদ্বেগ এবং উত্তেজনা বাড়ায়। বিষণ্ণতায় আক্রান্ত যে প্রাপ্তবয়স্ক যারা রয়েছেন, অন্যদিকে বিষণ্ণতা ছাড়া প্রাপ্তবয়স্ক যারা রয়েছেন তাদের তুলনায় বেশি ধূমপান করেন বা তামাকের ব্যবহার করেন। আর এর কোনো নিরাপদ মাত্রা নেই। ধূমপানের ঝুঁকি কমাতে কোনো এরকম মাপকাঠি নেই যে এই পরিমাণে এটি সেফ বা কিছু। একমাত্র ধূমপানের ঝুঁকি কমাতে যেটি প্রয়োজন সেটি হলো ধূমপান ত্যাগ করা। আর এটি ত্যাগ করলে মানুষ সরাসরি তার স্বাস্থ্য সুবিধা অনুভব করতে পারবে। আমার কর্মসূত্রে এবং আমার এতদিনের জগতে কর্মক্ষেত্রে বিভিন্ন জায়গার মানুষের সাথে কথা বলা, এবং সেক্ষেত্রে একটা জিনিস আমি লক্ষ্য করেছি যে এটা তো সত্য যে যাদের বন্ধু বান্ধব অথবা বাবা মা যারা ধূমপান করেন তাদের ধূমপান শুরু করার সম্ভাবনা অনেক অনেক বেশি। ধূমপান যে কোনো রূপে স্বাস্থ্যের ক্ষতি করে। এটা দুর্বল কোনো রোগের কারণ হতে পারে। তামাক চিবানোর ফলে মুখের ক্যান্সার, দাঁতের ক্ষতি, বিভিন্ন মাড়ি রোগ হয়। এবং বর্তমানে তো যেমন সিগারেট বা ধোঁয়াবিহীন তামাকের নিকোটিন, যেটা অনেকে মনে করেন যে এটা হয়তো তুলনামূলক ক্ষতির পরিমাণ কম, আসলে কিন্তু সেটা দেখা যায় না। পরিণতি সব আমরা ক্যান্সারের কারণ দেখতে পাচ্ছি ধূমপান। হৃৎপিণ্ড, ফুসফুস, কিডনি, অন্যান্য যে অঙ্গগুলি রয়েছে তাদের সাথে বিভিন্ন যে রোগের যোগাযোগ, সেটা কিন্তু এই তামাক সেবনের ফলে সেই রোগ যোগাযোগ আরও দৃঢ় হয়। শিশুদের আশেপাশে ধূমপান বা সিগারেট ব্যবহার, যে আমরা যখন পরোক্ষ প্রভাবের কথা বলি, সেটা যেন তাদের স্বাস্থ্য নিরাপত্তার সাথে আপোষ করে। যদিও এটা বলে রাখা ভালো, বর্তমান দেশের তামাক একটা গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ফসল। মানে অনেকে মনে করেন প্রায় 6,000 কোটিরও বেশি বিদেশি মুদ্রা আমাদের আবগারি দপ্তর অনেক রাজস্ব আয় করে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে তামাক ব্যবহারের প্রতি যে সংবেদনশীলতা, এর যে তামাকের যে অ্যাকসেপ্টেন্স, সেটা কিন্তু জীবনের প্রথম দিকেই শুরু হয়। বিশেষ করে অল্প বয়সী কিশোর কিশোরীরা তামাক সম্পর্কে যে তারা মিডিয়াতে দেখছে, তাদের থেকে বয়স্ক ব্যক্তি তাদের সেই ব্যবহার এটার সাক্ষ্য দিচ্ছে যে তুমি বড় হলে তামাক ব্যবহার, মানে এটা একটা তার বড় ওঠার লক্ষণ। তার বাড়িতে, দোকানে, রাস্তাঘাটে, বিভিন্ন জায়গায় যেখানে তার চোখ পড়ে সে তামাকজাত দ্রব্য দেখতে পায়। এবং এই যে এক্সপোজারগুলি হচ্ছে, সেটা কিন্তু যুবকদের একটা তামাকের প্রতি আসক্তির একটা
ব্যাপক একটা কারণ হয়ে দাঁড়াচ্ছে। শিশু এবং কিশোর কিশোরীরা জীবনের একটি পর্যায়ে ধূমপান শুরু করছেন, যেটা দ্রুত গভীর মানে শারীরিক ও মানসিক বিকাশের সঙ্গে সঙ্গে ওটাও বেড়ে চলেছে। অনেকে এটাকে একটা তার পছন্দসই একটা অ্যাক্টিভিটি বা একটা পছন্দের একটা কারণ, তার প্যাশন হিসাবে কিন্তু এটা দেখছেন। এর ফলে তাদের শারীরিক এবং মানসিক উভয় ক্ষেত্রেই কিন্তু একটা প্রভাব কিন্তু একটা পড়ছে, যেটা সত্যি আমাদের দুশ্চিন্তার কিন্তু একটা কপালে ভাঁজ ফেলে দিয়েছে। এই তামাকের বিরুদ্ধে সচেতনতা গড়তে বা এই যে সারা বিশ্বের একটা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে, যেটি আমি প্রথমেই বলেছি তামাকের ব্যবহার একটা মহামারীর আকার নিয়েছে, সেটাকে অ্যাড্রেস করতে প্রতি বছর 31শে মে আমাদের বিশ্ব তামাক মুক্ত দিবস পালন করা হয়। এটা সারা বিশ্বে পালন করা হয়, যার লক্ষ্য হচ্ছে যে তামাক ব্যবহারের যে বিপদ সেটা সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা, মানুষকে ধূমপান ত্যাগ করতে উৎসাহিত করা, এবং এর ফলে যে ফুসফুসের ক্যান্সার, হৃদরোগ বা শ্বাসযন্ত্রের সমস্যা হচ্ছে, এটা ছাড়াও যে নানা রোগের সাথে মানুষের সংযুক্তি ঘটছে সেই ঝুঁকিগুলোকে হাইলাইট করা, এবং পাশাপাশি যে আজকে তামাক বর্জিত যে জীবন, একটা ধূমপান মুক্ত যে জীবন, তার সুবিধাগুলো কী কী সেগুলোকেও প্রচার করা। যেটা বলা হচ্ছিল যে আজকে এই তামাকের যে একটা প্রভাব সেটা শিশু বা কিশোরীদের উপর বা যারা একটা স্টুডেন্ট লাইফ মধ্যে দিয়ে যাচ্ছে তাদের উপরে একটা ব্যাপক প্রভাব ফেলছে। সেই জন্য 2024 সালের যে বিশ্ব তামাক মুক্ত দিবসের যে থিম, সেটা কিন্তু ভীষণভাবে উল্লেখযোগ্য এবং নজর কাড়ার মতো। সেই থিমটি হলো যে তামাক শিল্পের হস্তক্ষেপ থেকে শিশুদের রক্ষা করা। এই থিমটি তামাক শিল্পকে যে তামাক যে ক্ষতিকর একটি পণ্য, যে তরুণদের টার্গেট করা হচ্ছে এবং তাদের বিভিন্ন চাতুরতার সাথে বা বিভিন্ন কারচুপির মধ্য দিয়ে তাদের যে অভ্যাস তৈরি করা হচ্ছে, বা এই পুরো নীতিটার উপরে কিন্তু একটা দৃষ্টি রাখার একটা প্রয়াস। তো এই যে তামাক ত্যাগ করলে শুধু নিজের স্বাস্থ্য উন্নতি নয়, পাশাপাশি যারা আমরা বলি প্যাসিভ স্মোকার, বা আমি যেটা বলছিলাম যে একটা আমরা যে পরিবেশে বাস করছি সেই পরিবেশকে একটা বিশুদ্ধ বায়ু ওর যে তার যে ডিমান্ড আসছে সেটাকে সেই জনকে প্রিয়জনকে রক্ষা করা, তো এই জায়গাগুলোকেও কিন্তু এমফাসাইজ করা হচ্ছে। এর পরবর্তী সময়ে সরকার স্তরে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করার উপরে জোর দেওয়া হয়। যেমন আমাদের দেশে 1975 সাল থেকে ভারত সরকার একটা আইন প্রণয়ন করার চেষ্টা করেছিল, যেখানে উৎপাদন, এই যে তামাকের উৎপাদন, সরবরাহ ও বিতরণ, সেটার ক্ষেত্রে একটা কিন্তু একটা কিছু জিনিস একটা নিয়ন্ত্রণ থাকবে। সেক্ষেত্রে যে বিজ্ঞাপন হবে বা সমস্ত প্যাকেজ, এটা বিধিবদ্ধ একটা স্বাস্থ্য সতর্কতা প্রদর্শন করতে হবে, এবং এটা ঠিক তার 5-10 বছর বাদে তামাকের নিয়ন্ত্রণের উপর একটা ব্যাপক আইন প্রণয়নের প্রচেষ্টা হয়, যেখানে যে বিজ্ঞাপনগুলোকে নিষিদ্ধ করা বা সেটার একটা অনেকের প্রয়োজনীয়তা অনুভব করেন। এবং শেষমেশ 2003 সালে সিগারেট এবং অন্যান্য যে তামাকজাত পণ্য, সেটার ক্ষেত্রে একটা আইন আনা হয়, যেটাকে আমরা বলি দ্য সিগারেট অ্যান্ড আদার টোব্যাকো প্রোডাক্টস অ্যাক্ট অফ 2003। বিজ্ঞাপন নিষিদ্ধকরণ, ব্যবসা ও বাণিজ্য, উৎপাদন, সরবরাহ, বিতরণ নিয়ন্ত্রণ, এই যে আইন, সেটা 2003 সালে নিয়ে আসা হয়, যেটি ভারতবর্ষে 1 মে 2004 থেকে নিয়মগুলিকে প্রণয়ন এবং প্রয়োগ করা হয়েছিল। এর বিশেষ কিছু দিক রয়েছে, সেই দিকগুলো যেরকম আমরা যদি একটু হাইলাইট করি, যেমন পরবর্তীকালে এটা অ্যামেন্ডমেন্টও হয়েছে যে সর্বজনীন স্থানে ধূমপান নিষিদ্ধ। এটি 2 অক্টোবর 2008 থেকে সমগ্র ভারতবর্ষে কার্যকর হয়েছে, যেগুলো শিক্ষা প্রতিষ্ঠান বা ব্যাংক বা যে কোনো মানুষ একটা সর্বজনীন স্থান হিসাবে দেখা হয়, কোনো কর্মক্ষেত্র, সেক্ষেত্রে কিন্তু একদম ধূমপান নিষিদ্ধ। স্কুল প্রাঙ্গণের বা শিক্ষা প্রাঙ্গণের 100 গজের মধ্যে কোনো তামাকজাত দ্রব্য বিক্রি করা বন্ধ হয়। বলে রাখা ভালো যে নিকোটিন তামাকের মধ্যে যেগুলি পাওয়া যায় আর কি,
এটি হিরোইন বা কোকেনের মতোই আসক্তি বলে কিন্তু মনে করা হয়। আসক্তির ক্ষতিকর প্রভাব এবং অবাঞ্ছিত যে পরিণতিগুলো রয়েছে, আমাদের শারীরিক যে বারবার চাওয়া, বাধ্যতামূলক চাওয়া, বা এটা শুধুমাত্র যে শারীরিক বা আমাদের বাহ্যিক যে বিষয় সেটা নয়, আমাদের মানসিকেরও একটা নির্ভরতা তৈরি করে। তামাকজাত দ্রব্য নিয়মিত যারা ব্যবহার করছেন তারা এই আসক্তি দ্বারাই পরিচালিত হয়, অর্থাৎ তামাকের দ্বারা মানুষ পরিচালিত হচ্ছে, এটাকে মনে করাই যেতে পারে। তামাক ব্যবহারের আবার একটা নতুন প্রভাব রয়েছে ই সিগারেট, অন্যান্য উচ্চ প্রযুক্তির বা ফ্যাশনেবল যে ইলেকট্রনিক ভেপিং ডিভাইস রয়েছে, প্রথাগত যে তামাকজাত দ্রব্যের তুলনায় প্রায়শই ভুলভাবে ক্ষতিকর হিসেবে দেখানো হয় বা প্রাপ্ত ব্যবহার করা সহজ। এই ডিভাইসগুলি নতুন ব্যবহারকারীদের কীভাবে শ্বাস নিতে হবে, আসক্তি হতে হবে তা শেখানো হয়, যা তাদের বিশেষ করে কিশোর কিশোরী বা মহিলাদের ধূমপানের জন্য কিন্তু প্রস্তুত করে দিচ্ছে। কারণ এই তামাক শিল্পের বিজ্ঞাপন, এর যে প্রচার বা আমরা বলি যে যেভাবে ব্যবসায়ীরা যেভাবে মানুষের সামনে উপস্থাপন করছেন, তার কিন্তু একটা বড় প্রভাব রয়েছে। এই তামাক শিল্প ধূমপানকে একটি মানে উত্তেজনাপূর্ণ, চটকদার বা তুলনামূলক সেফ বা নিরাপদ হিসাবে কিন্তু দেখানোর জন্য বিভিন্ন চতুরতার সাথে বিজ্ঞাপনগুলোকে কিন্তু বাজারজাত করেন, এবং এই জন্য তারা প্রচুর প্রচুর পয়সাও খরচ করে। আমরা বিভিন্ন সময় আমরা যেমন এখন তো কিশোর কিশোরীরা মোবাইলে আসক্ত, তো সুতরাং বিভিন্ন ভিডিও দেখা বা গেম খেলার সময় কিন্তু এই ধরনের অ্যাডভার্টাইজমেন্ট বিভিন্নভাবে সেটা আসছে। আর আমাদের যে মিডিয়া বা সিনেমার সময় যখন সিনেমাতে তো ধূমপান দেখানো হয় এবং খুব গর্বের সাথে দেখানো হয়, এবং এটা গবেষণায় দেখা গেছে যে তরুণরা যারা সিনেমায় ধূমপান দেখেন এবং এই ধূমপান দেখে তাদের মধ্যে ধূমপান শুরু করার সম্ভাবনা সব থেকে বেশি লক্ষ্য করা গেছে। যাই হোক, সমস্যার গভীরতা অনেক এবং জটিল। এর প্রিভেনশন এবং কন্ট্রোলের দিকে জোর দেওয়া অবশ্যই সারা বিশ্বের কিন্তু একটা প্রচেষ্টা। এবং সেক্ষেত্রে আমরা যদি দেখি যে তামাকের বিরুদ্ধে লড়াইয়ের জন্য জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তামাক নিয়ন্ত্রণের বেশ কিছু নীতিগত পদক্ষেপ বাস্তবায়ন করা হচ্ছে। কয়েক দশকের প্রচেষ্টা সত্ত্বেও কিছু তামাক প্রতিরোধক ও নিয়ন্ত্রণ কর্মসূচি এবং এই যে প্রতিরোধক যে ব্যবস্থা, সেটাকে কীভাবে শক্তিশালী বা একটু ডিউরেবল বা টেকসই করা যায়, সেটার কিন্তু প্রচেষ্টা হয়েছে। এবং কারণ বিশ্ব কিন্তু একটা সামাজিক নিয়ম হিসেবে নিচ্ছে যে আজকে যে আমাদের যে বায়ুমণ্ডল যে দূষিত বা একটা আমাদের ঘরের মধ্যের যে বায়ু দূষিত হচ্ছে, আমরা যে পরিবেশে বাস করছি সেখানকার বায়ু দূষিত হচ্ছে, সেটা কিন্তু পুনরুদ্ধার প্রয়োজন। সেক্ষেত্রে অনেক দেশে, বিশেষ করে আমার এই মুহূর্তে নিউজিল্যান্ডের কথা মনে হচ্ছে যে নিউজিল্যান্ড এমন একটি দেশ, বিশেষ করে এটা অনেকে প্রথম দেশ মনে করেন যারা 2008 সালের পর যারা জন্মগ্রহণ করছে তাদের প্রত্যেকের ওপর এই তামাকজাত দ্রব্যের বিক্রি কিন্তু নিষেধাজ্ঞা জারি করেছিলেন, এবং এই নিয়ে তারা আইনও পাশ করেছিল। এই নতুন আইনের অধীনে দেশের ধূমপানের বয়স মানে 18 বছর বাড়ানো হবে যতক্ষণ পর্যন্ত এটা সমগ্র জনসংখ্যার জন্য প্রযোজ্য হয়। 2023 থেকে শুরু করে 15 বছরের কম বয়সে তাদের বাকি জীবনের জন্য সিগারেট কিনতে বাধা দেওয়া হবে। আইনটি কিন্তু 1 দশকেরও বেশি জনস্বাস্থ্য প্রচারের ফলাফল। এটা একদিনের প্রয়াস ছিল না। 2011 সালে নিউজিল্যান্ড প্রথম 2025 সালের মধ্যে ধূমপানের মাত্রা জনসংখ্যার 5% নিচে কমিয়ে আনার একটা পরিকল্পনা ঘোষণা করেন, এবং সেক্ষেত্রে কিন্তু তার একটা দিক লক্ষ্য করা যায় যে বছরের পর বছর তারা এই তামাকজাত দ্রব্যের দাম সর্বোচ্চ হারে বাড়ানো। এবং এটা পরবর্তীকালে লক্ষ্য করা যায় এই যে ব্যবস্থাপনা, একটি দেশের এই যে ব্যবস্থাপনা, এটা কিন্তু সামগ্রিকভাবে ধূমপান বা এই তামাকের ব্যবহারকে হ্রাস করেছে। প্রাপ্তবয়স্কদের জন্য জাতীয় যে ধূমপানের হার অর্ধেকের বেশি নেমে এসেছিল। সরকারি যে পরিসংখ্যান, সেখানে 2022 সালে নিউজিল্যান্ডের প্রাপ্তবয়স্ক জনসংখ্যা প্রায় মাত্র 4% প্রতিদিন ধূমপান করতেন। এই আইনটি ভবিষ্যতে হাজার হাজার ধূমপান মুক্ত মানুষ যাতে দীর্ঘজীবী হয়, সুস্থ জীবন পায়, তার উদ্দেশ্যে এটাকে করা, এবং এটি হয়তো বিশ্বের বাকি দেশগুলির কাছেও একটা উদাহরণ হতে পারত। কিন্তু দুর্ভাগ্যের বিষয়,
নিউজিল্যান্ড, যেটি বিশ্বের প্রথম তামাক নিষেধাজ্ঞার আইন প্রয়োগ করেছিলেন বলে মনে করা হয়, প্রবল সমালোচনার চাপে এটাকে উল্টাতে বাধ্য হয়েছে, আইনটি বাতিল করা হয়। আমরা ভুটানে দেখি, ভুটানে পাবলিক প্লেসে ধূমপানের পাশাপাশি তামাক বিক্রি নিষিদ্ধ। পর্যটক সে জনপ্রতি কেবলমাত্র 200টি সিগারেট কেবল আনতে পারে, এবং তাদের উপর ভুটান সরকার যে কর চাপায় তার মাপকাঠি 200%-এরও বেশি। যাই হোক, এই প্রচেষ্টাগুলি বর্তমানে তামাক ব্যবহারকারীদের সরাসরি উপকৃত করতে না পারলেও তামাকের নিকোটিনের যে আসক্তি বা যে ছেড়ে দেওয়া যে কঠিন, এই বিষয় থেকে কিন্তু ভবিষ্যৎ প্রজন্মকে একটা আশার আলো দেখাচ্ছিল। সামাজিক ও পরিবেশগত প্রেক্ষাপট কিভাবে তরুণদের মধ্যে তামাকের ব্যবহারকে প্রভাবিত করে, আর তা প্রতিরোধে কী করণীয়? ভারতীয় সংসদ 2003 সালের এপ্রিল মাসে সিগারেট এবং অন্যান্য তামাকজাত পণ্য তার বিজ্ঞাপন, উৎপাদন, সরবরাহ, বিতরণ নিয়ন্ত্রণ করার জন্য একটি বিল নিয়ে আসে, যেটি 18 মে 2003-এ একটা আইনে পরিণত হয় এবং 1 মে 2004 থেকে যেটাকে প্রয়োগ করা হয়েছিল। এবং এর যে বিষয়গুলো যদি আমরা খুব গভীরভাবে দেখি, বেশ কিছু ভালো উদ্যোগ, যেমন সার্বজনীন স্থানে ধূমপান নিষিদ্ধ, এবং 2 অক্টোবর 2008 থেকে সমগ্র ভারতবর্ষে এটা কার্যকর করা হয়, এবং স্কুল প্রাঙ্গণের 100 গজের মধ্যে কোনো তামাকজাত দ্রব্য নিষিদ্ধ করা, এগুলো কিন্তু রয়েছে। এবং যদি 2021 সালের পর থেকে আমরা দেখি কিছু রিপোর্ট যে প্রায় 4 লক্ষেরও বেশি এরকম ব্যবসায়ীদের প্রতি কিন্তু আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে, যেখানে তারা শিশুদেরকে হয়তো এই তামাকজাত দ্রব্য বিক্রি বা তাদের দ্বারা পাচার বা এই ধরনের কাজে জড়িত করা হয়েছিল। জুভেনাইল জাস্টিসের দুটি অ্যাক্ট যেটা রয়েছে, জুভেনাইল জাস্টিস কেয়ার অ্যান্ড প্রোটেকশন অফ চিলড্রেন অ্যাক্ট 2015, এর দুটি ধারা রয়েছে, যেখানেও কিন্তু আমরা প্রচুর কেস দেখেছি যে এখানে কিন্তু অনেকের বিরুদ্ধে কিন্তু এফআইআর নথিভুক্ত করা হয়েছে, যেখানে বাচ্চাদেরকে কিন্তু এই তামাকজাত দ্রব্য তাদেরকে ইনটেক করা বা তাদেরকে দিয়ে কোথাও পাঠানো, তাদেরকে অ্যাজ এ প্যাডেলার হিসাবে ইউজ করার কিন্তু আমরা এক্সাম্পল দেখতে পেয়েছি। বিজ্ঞাপনের ওপরে নিষিদ্ধ বা প্রত্যক্ষ পরোক্ষ উভয় বিজ্ঞাপনের উপর কিন্তু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বিশেষ করে অপ্রাপ্তবয়স্ক, যেটা আমরা বারবারই বলছি, এই তামাকজাত দ্রব্যের যারা মূল টার্গেট, তাদেরকে বিক্রি কিন্তু নিষিদ্ধ করা হয়েছে। এবং তামাকজাত দ্রব্যের যে প্যাকেট বা সেখানে গ্রাফিক্স স্বাস্থ্য সতর্ক বাণী ছবি সহ সেটা কিন্তু দেবার হয়েছে, যা হয়তো যে প্যাকেটে যে মূল যে প্রদর্শনী এলাকা তার প্রায় 85% জুড়ে থাকবে। এই যে নিয়ম নীতিগুলো আছে সেগুলো মাঝে মাঝে সেগুলোকে নিয়ন্ত্রণ করা, পরীক্ষা করা, তামাকের কর বৃদ্ধি করা, হ্যাঁ, এবং তামাক সেবনকে নিরুৎসাহিত করা, এইগুলো কিন্তু কিছু ভালো উদ্যোগ আমরা দেখতে পেয়েছি। কোনো বিভিন্ন এলাকাকে ধূমপান মুক্ত উদ্যোগ হিসেবে গ্রহণ করা, পাবলিক প্লেসে ধূমপানের উপর স্ট্রংলি নিষেধাজ্ঞা জারি করা, এগুলো কিন্তু আমরা এই আইনের মধ্যে দেখতে পেয়েছি এবং তার প্রয়োগও আমরা কিন্তু অনেক ক্ষেত্রে লক্ষ্য করেছি। অন্যদিকে আবার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 2027 সালে আরেকটি বিষয় নিয়ে আসে, যেটাকে আমরা বলি ন্যাশনাল টোবাকো কন্ট্রোল প্রোগ্রাম, মানে জাতীয় তামাক নিয়ন্ত্রণ কর্মসূচি, এনটিসিপি। এরও কিন্তু উদ্দেশ্যগুলো যদি আমরা দেখি, যে এটার উদ্দেশ্য ছিল এই যে তামাকের যে ব্যবহার, সেই ব্যবহার সম্পর্কে মানুষকে নিরুৎসাহিত করা, মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা, তাদের আচরণের পরিবর্তন এবং একটা জনসচেতনতা বা গণমাধ্যমের একটা প্রচার, একটা কিন্তু এর উদ্দেশ্যের মধ্যে দিয়ে পড়ে। এক্ষেত্রে বলে রাখা ভালো যে মানুষ এই যে তামাকের ব্যবহার বা এর ক্ষতিকর দিকগুলো সম্পর্কে জানে না তা নয়, নলেজ ইজ দেয়ার, মানে মানুষের মধ্যে কিন্তু একটা জ্ঞান রয়েছে যে এর ক্ষতি কী হতে পারে, এবং সে কিন্তু সেই ক্ষতির অনেকটাই সে প্রত্যক্ষভাবে সে ফিল করে। কিন্তু যেটি সমস্যা, যেটা বারবারই আমরা লক্ষ্য করছি, সেটা হচ্ছে এই যে নলেজ, এই নলেজটার ট্রান্সফরমেশন সেটা কোথায় কাজে, সেটা কিন্তু একটা বড় গ্যাপ। তো এই ন্যাশনাল টোবাকো কন্ট্রোল প্রোগ্রাম সে
আচরণ পরিবর্তন, যে আমরা একটি শব্দ বলি KAPB বলে, নলেজ, অ্যাটিটিউড, প্র্যাকটিস অ্যান্ড বিহেভিয়ার। মানুষের শুধু নলেজ থাকলে হবে না, তার অ্যাটিটিউড, প্র্যাকটিস এবং বিহেভিয়ার, এই তিনটেরই কিন্তু একটা যোগফল হবে, তবেই তাকে আমরা সচেতন ব্যক্তি বলবো। তো এই ক্ষেত্রে আমরা বলি যে আপনার নলেজ রয়েছে, তা সত্ত্বেও আপনি চেন স্মোকার, তাহলে আপনি কখনোই সচেতন নয়। সেক্ষেত্রে কি, যে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা এবং তার আচরণ, তার বিহেভিয়ারাল চেঞ্জ, এবং তিনি অন্যকে অনুৎসাহিত করছেন, নিজের চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে এটাকে নিয়ে এসেছেন, তামাক সম্পর্কে নিরুৎসাহিত করেছেন, এবং তার যে অ্যাক্টিভিটিস, তার যে অ্যাটিটিউড, সেটার মধ্যে এটা প্রকাশ পাচ্ছে। তো এই সামগ্রিক বিষয়টাকে ওপরেই একটা এমফাসাইজ করার জন্য ন্যাশনাল টোবাকো কন্ট্রোল প্রোগ্রাম আনা হয়। এই পদক্ষেপগুলি সত্ত্বেও ভারতের তামাক নিয়ন্ত্রণ কিন্তু চ্যালেঞ্জের মুখোমুখি যেমন হয়েই রয়েছে, কারণ সস্তা তামাক পণ্যের ব্যাপকভাবে প্রাপ্তি, মানে পেয়ে যাওয়া, এই আইনগুলোর সত্যি প্রয়োগের অনেক সমস্যা রয়েছে। অনেকই তামাকজাত দ্রব্যের তামাকজাত দ্রব্যের উপর নিয়ন্ত্রণ নেই। ভারতের যে তামাকের যে ব্যবহার এবং তার সাথে সম্পর্কিত যে ঝুঁকিগুলি রয়েছে, সেগুলোর সঠিক প্রয়োগে কিন্তু অনেক ক্ষেত্রেই কিন্তু আমরা দেখতে পাই একটা বড় গ্যাপ। তো সেক্ষেত্রে এবং আমরা বলবো যে এখানে কিন্তু যারা বিজনেসম্যান বা এই কোম্পানিগুলো রয়েছে, তারা কিন্তু একটা হয়তো পরোক্ষ ভূমিকা নেয়, এবং যে যারা ধূমপায়ী তাদেরকে বিভিন্নভাবে আকর্ষিত করা বা এইটাকে বিভিন্নভাবে ধূমপান বা তামাকজাত দ্রব্য সেবনকে উৎসাহিত করা, কিন্তু তারা বিভিন্ন চতুরতার সাথে বিভিন্ন রকম পথ কিন্তু অবলম্বন করে। যাই হোক, নিরন্তর প্রচেষ্টা সত্ত্বেও সচেতনতার প্রত্যাশিত প্রবণতাগুলি হয়নি, এটা মানতে আমাদের কোনো দ্বিধা নেই। বিভিন্নভাবে আমরা দেখেছি যে জনসংখ্যার সাথে পর্যবেক্ষণ, সচেতনতা বৃদ্ধি এবং তামাক নিয়ন্ত্রণ যে নীতির কথা বলা হচ্ছে, সেটা কিন্তু তামাক মহামারী থামাতে কিন্তু ভীষণভাবে কিন্তু ভূমিকা পালন করার দরকার, এবং এগুলোকে ওপর আরও অনেক অনেক কাজ করার কিন্তু আমাদের অবকাশ রয়েছে। জনস্বাস্থ্য সচেতনতা, তামাকের বিরুদ্ধে গণ আন্দোলন গড়ে তোলা, বিভিন্ন যে পাঠ্যক্রম সেখানে এই বিষয়গুলোকে নিয়ে আসা, এর সাথে বিভিন্ন কর্মশালা, যারা যেসব এনজিওস বা সিভিওসরা রয়েছে তাদের অ্যাক্টিভ এনগেজমেন্ট, এই সবগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। কারণ নাহলে সরকারের নিরন্তর যে প্রচেষ্টা, সেটা সত্ত্বেও এটা আজকের দিনেও ক্রমবর্ধমান জনস্বাস্থ্যের একটা যে উদ্বেগ, সেটা কেন থাকবে? কারণ এটা তো শুধু নিছক একটি সামাজিক বা সাংস্কৃতিক সমস্যা নয়, এটার সাথে অর্থনীতি জড়িয়ে রয়েছে এবং আমাদের অনেক আর্থসামাজিক অবস্থান জড়িয়ে রয়েছে। যেটা সব থেকে উদ্বেগের বিষয় সেটি হলো যে এই যে তামাকজাত দ্রব্যর ক্রমবর্ধমান ব্যবহার, তার মধ্যে ব্যবহার যারা কিশোর কিশোরী, তরুণ, প্রাপ্তবয়স্ক এবং মহিলাদের বিশেষ করে, এটার যে তাদের যে বেড়ে ওঠে, তাদের এই ব্যবহারটা যে বেড়ে যাচ্ছে, এটা কিন্তু সত্যি মানে ভীষণ ভীষণ দুশ্চিন্তার। স্থানীয় যে পরিবেশের সাথে খাপ খাইয়ে এর নীতিগুলোকে কিন্তু ইমিডিয়েট মানে প্রয়োগ এবং বাস্তবায়ন প্রয়োজন বলে আমার মনে হয়। না হলে কিন্তু আগামী বিশ্ব কিন্তু একটা সত্যি এই চরম মহামারীর সম্মুখীন হতে বাধ্য হবে। সুতরাং একটি বিষয় আমাদের সামনে পরিষ্কার যে এই যে তামাকজাত দ্রব্যের ব্যবহার, সেটার সব থেকে যারা সফট টার্গেট আমরা বলি, সেটা কিন্তু আজকে তরুণ প্রজন্ম, কিশোর কিশোরী এবং মহিলারা। তো এটা প্রতিরোধ করতে বা এদেরকে তামাক থেকে নিজেদেরকে দূরে রাখতে শিক্ষার্থীদের কিন্তু একটা বড় ভূমিকা রয়েছে। তরুণদের তামাক ব্যবহার রোধ করতে ব্যাপক কৌশল প্রয়োজন, সেটা নিয়ে কোনো সংশয় নেই। এর মধ্যে যেমন আমরা আগে আলোচনা করেছি যে কঠোর যে তামাক নিয়ন্ত্রণ নীতি, সেটার বাস্তবায়ন থাকবে। তামাকের যে কর, সেটাকে আরও বাড়িয়ে তুলতে হবে। তামাকের বিজ্ঞাপন এবং প্রচার একদম কমপ্লিটলি, কোনোভাবে প্রত্যক্ষ পরোক্ষ কোনোভাবেই এটাকে রাখা যাবে না। ধূমপানমুক্ত আইন প্রয়োগ করা এবং বিদ্যালয়ে গুলিতে এই
তামাক প্রতিরোধ সম্পর্কিত বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা এবং সেগুলোকে বাস্তবায়ন, এগুলো কিন্তু ভীষণভাবে খুবই গুরুত্বপূর্ণ। দেখুন, প্রাথমিক বিদ্যালয় বা মাধ্যমিক বিদ্যালয়ের প্রথম দিকের যদি বেশিরভাগ শিশুর সাথে আমরা কথা বলি, তখনই যে তারা সিগারেট চেষ্টা করেছিল বা সিগারেট খাচ্ছে বা তামাকে আসক্ত হয়ে গেছে তা কিন্তু নয়। কিন্তু যত দিন গড়িয়েছে, তারা যখন একটু বয়স বেড়েছে তাদের কোনো না কোনোভাবে কিন্তু তারা এই তামাকজাত দ্রব্যের অ্যাডিকশন বা তার প্রভাব বা আসক্তি তাদেরকে গ্রাস করে দেয়। উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন আমরা গবেষণা দেখতে পাই যে যারা উচ্চ বিদ্যালয়ের ধূমপায়ীরা রয়েছেন তার 5% বিশ্বাস করেন যে তারা কিছুদিন হয়তো ধূমপানটা করবেন, তারপরেই কিন্তু ছেড়ে দেবেন। কিন্তু রেজাল্ট দেখা যাচ্ছে যে 75% ধূমপায়ীরাই কিন্তু আজ পর্যন্ত কোনো না কোনোভাবে তামাক ব্যবহার করেন, তারা কিন্তু ছাড়তে পারেননি। হ্যাঁ, এর কারণ রয়েছে বিভিন্নভাবে, কেন এই যুবক বা আজকে মহিলারা তাদের এত আসক্তি হচ্ছেন বা যারা কিশোরীরা তারা কেন এই তামাকজাত দ্রব্যের প্রতি এত তাদের আসক্তি হতে পারে তাদের সহকর্মীর চাপ রয়েছে, যেখানে যারা যে গ্রুপের সাথে তারা থাকছে সেই একটা পিয়ার ফ্যাক্টর কাজ করে। বিজ্ঞাপন বা এই যে সিনেমার কথা বলছি আমরা, যে সিনেমাতে বিভিন্ন রকম যে ধূমপানের দৃশ্য বা তামাক ব্যবহার যে দৃশ্য থাকে সেগুলো তাদের আকর্ষণ তৈরি করছে। তার মাতা পিতা ধূমপান করছেন, যে আর্থসামাজিক অবস্থার মধ্যে তারা যাচ্ছেন সেটা দায়ী। তামাকজাত দ্রব্যের সহজলভ্যতা, আজকের কোনো অসুবিধা কিছু নেই, আমরা হাত বাড়ালেই সেগুলোকে পেয়ে যায় আর কি। এই যে নীতির কথা বলছি, তামাক নিয়ন্ত্রণ নীতি, সেই নীতির এফেক্টিভ কোনো ইমপ্লিমেন্টেশন নেই। এবং এর হয়তো অনেকগুলি কিন্তু এই যুবক যুবতীদের এবং বিশেষ করে স্টুডেন্টদের কিন্তু ধূমপানের প্রসারে কিন্তু অবদান রাখে। যুবক এবং তাদের উপর যাদের প্রভাব রয়েছে, বিশেষ করে মানে আমরা বলি বাড়িতে বাবা মা এবং স্কুলের শিক্ষক, বা সে যদি একটু এজেড হয়, কোনো কর্মের সাথে যুক্ত হয়েছে, তার সহকর্মী। কারণ আমরা যে রাজ্যে বাস করছি সেখানে প্রচুর আমরা চাইল্ড লেবার দেখতে পাই, এবং প্রত্যেকটি চাইল্ড লেবারের একটা কমন আপনি ট্রেন্ড বলা যেতে পারে, তারা কিন্তু কোনো না কোনোভাবে আসক্ত। তো এক্ষেত্রে আমরা যেটা হচ্ছে যে শিক্ষা এবং সচেতনামূলক প্রচার কিন্তু তরুণদের মধ্যে ব্যাপকভাবে কিন্তু বাড়িয়ে তুলতে হবে। এর পাশাপাশি যে ধূমপান বন্ধের জন্য যে সংস্থান বা সহায়তা প্রদান করা, বা কাউকে যারা ছেড়ে দিয়েছে তাদেরকে এনকারেজ করা, অনেকগুলো কিন্তু পদক্ষেপ নেওয়া যেতে পারে। যেরকম আমরা বলি যে যেমন একটু পিয়ার এডুকেশন, মানে যে পিয়ার এডুকেশন নেতৃত্বে যেসব তরুণরা সমবয়সীদের তামাক ব্যবহার সম্পর্কে তারা শিক্ষিত করবেন। এই যে বয়সটি অ্যাডোলেসেন্ট পিরিয়ড, এখানে বড়দের কথা না মানতে চাওয়ার একটা ট্রেন্ড আমরা লক্ষ্য করতে পারি, কিন্তু তারা হয়তো তার বন্ধুর কথার তার কাছে গুরুত্ব রয়েছে। তো সেক্ষেত্রে সেই জায়গাটিকে যদি আমরা কাজে লাগাই, তাদের মাধ্যমে দিয়ে আমরা তাদেরকে সেন্সিটাইজ করে একটা পিয়ার গ্রুপ তৈরি করে তাদের মধ্য দিয়ে আমরা এই মেসেজগুলোকে, এই বার্তাগুলোকে যদি বাকিদের মধ্যে ছড়িয়ে দিতে পারি, সেটা কিন্তু একটা এফেক্টিভ ইমপ্লিমেন্টেশন স্ট্র্যাটেজি হতে পারে বলে আমার মনে হয়। সেকেন্ড হচ্ছে, এটা আমার বারবারই মনে হয় যে যারা নিজেরা তামাক ব্যবহার থেকে মানে তামাকের আসক্তি থেকে নিজেদের দূরে রাখতে সক্ষম হয়েছেন, তাদেরকে রোল মডেল তৈরি করা এবং তাদেরকে শোকেস করে সবার সামনে তুলে ধরা, তাদের আচরণ প্রদর্শন করা, বা যে তামাকমুক্ত জীবনের যে সুবিধাগুলোকে সেগুলোকে সবার সামনে তুলে ধরার ক্ষেত্রে একটা বড় ভূমিকা হতে পারে। যারা সমবয়সী তাদেরকে উৎসাহ প্রদান করা, তাদের যে সমবয়সীদের যে পিয়ার ফ্যাক্টরের চাপ সেটাকে কিভাবে তারা দূর করবে, হ্যাঁ, সেগুলোর উপরে একটা তাদেরকে মনোবল তৈরি করার একটা কাজ হতে পারে। আমাদের যে সমস্ত যে তামাক নিয়ন্ত্রণ নীতিগুলি রয়েছে সেগুলিকে আরও তার এফেক্টিভ ইমপ্লিমেন্টেশনের জন্য হয়তো অ্যাক্টিভলি বিভিন্ন গ্রুপের সাথে কাজ করা এবং অ্যাডভোকেসি প্রয়োজন রয়েছে। যারা যুবকরা যেসব সৃজনশীল, মানে তাদের মধ্যে ক্রিয়েটিভিটি রয়েছে, তাদের মধ্যে তাদের যে জীবনধারা সেই ধারাকে আরও উন্নত করতে প্রচার অভিযান চালানোর প্রয়োজন আছে। এবং এই সৃজনশীল মাধ্যমে যেরকম হচ্ছে কিছু সঙ্গীত তৈরি বা কিছু কবিতা, কিছু গান, বিভিন্ন মেসেজ, সেগুলোকে ভাবে কিন্তু তৈরি করা যেতে পারে। কোনো বিষয় পরিবর্তন করতে গেলে
একটি অবস্থার পরিবর্তন করতে গেলে মানুষের সার্বিক অংশগ্রহণ প্রয়োজন। সেই জন্য, কারণ আমরা সমাজের যে নিয়ম, সচরাচর চলে আসা নিয়ম, সেটার পরিবর্তনের কথা বলছি। সেক্ষেত্রে সমস্ত সম্প্রদায়ের একটা অ্যাক্টিভ এনগেজমেন্ট প্রয়োজন, যেখানে যুবকরা তামাক সম্পর্কিত উদ্বেগ সম্পর্কে সচেতন বাড়াতে পারে, এবং যে ছাত্র বান্ধব পাবলিক প্লেস এর কথা বলি আমরা, পার্ক বা যে কোনো জায়গায় বিনোদনমূলক এলাকায় ধূমপান মুক্ত সেটিংসের জন্য এই যুবকরাই কিন্তু অ্যাক্টিভ এনগেজমেন্ট মানে হয়ে কিন্তু তারা কিন্তু লবি করতে পারে, যাতে করে এই বিষয়টির অ্যাড্রেস করা যায়। প্রযুক্তির ব্যবহার হতে পারে। আজকে যেতে সোশ্যাল মিডিয়া যে রয়েছে, সবাই বিভিন্ন অ্যাপসের মাধ্যমে কিন্তু যে বৃহত্তর যে লার্জার কমিউনিটি বা যে বৃহত্তর যে দর্শক রয়েছে তাদের কাছে কিন্তু আমরা পৌঁছে দিতে পারি। বিভিন্ন রেডিও বার্তা থেকে শুরু করে সমস্ত কিছু এগুলো ভীষণভাবে উল্লেখযোগ্য। প্রাপ্তবয়স্ক যাদের আছে তাদের সাথে সহযোগিতা বা ক্রমাগত শিক্ষা এবং বৃদ্ধি এবং এই বিষয়ে বিভিন্ন কর্মশালা, শিক্ষক, মাতা পিতা, যারা সোশ্যাল ওয়ার্কার রয়েছে বা যারা নীতি নির্ধারক রয়েছেন তাদের সাথে আরও ক্লোজলি কাজ করা বিষয়গুলোকে, এবং সেখানে যুব সমাজকে এনগেজ করা, যে যাতে করে এই যে সামগ্রিক যে পটভূমি তৈরি হয়েছে এর বিরুদ্ধে একটা কিন্তু প্রভাব ফেলা যেতে পারে। যারা সত্যিই এফেক্টেড তাদের কিন্তু একটা কাউন্সেলিংয়ের প্রয়োজন আছে। অনেক ক্ষেত্রে একটা কাউন্সেলিং কিন্তু মানুষকে ধূমপান থেকে নিজেকে আলাদা করতে অনেক কিছু করতে হবে, এবং অনেক ক্ষেত্রে এটা শুধুমাত্র ইন্ডিভিজুয়াল কাউন্সেলিং নয়, কিছু ক্ষেত্রে পিয়ার কাউন্সেলিং এবং গ্রুপ কাউন্সেলিংয়ের দরকার। সেই জন্য আমরা অনেক সময় এই ইউথদের বা ইয়ং জেনারেশন তাদেরকে একটি গ্রুপ মানে সাপোর্ট গ্রুপ টাইপ তৈরি করে তাদের মাধ্যমে প্রচার অভিযান চালানোর কিন্তু ব্যবস্থা করা যেতে পারে। আজকে হাতের মুঠোয় যে তামাকজাত দ্রব্যের প্রাপ্তি, এই যে মানুষ অ্যাক্সেস পেয়ে যাচ্ছে, সেটার উপর কিন্তু কঠোর নীতিগুলি প্রয়োগ করা প্রয়োজন। আজকে স্কুলের পাশাপাশি যেরকম বা পাবলিক প্লেসে সব জায়গাতেই আমরা দেখি যে তামাকজাত দ্রব্যের মানে প্রচুর পরিমাণে তার অ্যাক্সেস রয়েছে, সেগুলোর উপর কিন্তু নিষেধাজ্ঞা জারি করতে হবে। স্বাস্থ্যকর যে বিকল্প বা আমাদের যে অংশীদারতা, স্বাস্থ্যকর এই যে বিকল্প, সেটাকে একটু ফোকাস করতে গিয়ে যেমন আমরা খেলাধুলা, অন্যান্য শখ, তার নিজস্ব ক্রিয়েটিভিটি, তার প্যাশন, তার মানসিক চাপকে কমানো, তার অন্য পরিপূর্ণতা, এইগুলোকে কিন্তু আমরা এমফাসাইজ করতে পারি। এর পাশাপাশি যে সাফল্য, যে হয়তো যারা সফলভাবে তামাক ছেড়ে দিতে পেরেছে তাদের সাফল্যকে উদযাপন করা, পিতামাতার সাথে বা অভিভাবক যাদের আছেন, হ্যাঁ, তাদেরকে স্বাস্থ্যকর পছন্দ এইগুলোকে নিয়ে বারবার আলোচনা করা। তো সুতরাং এইভাবে যদি আমরা করি এবং এই বিষয়গুলো, উপরোক্ত যে বিষয়গুলির কথা হলো, এগুলো যদি আমরা ক্রমাগত মূল্যায়ন করি, তাহলে হয়তো এই যুব সমাজ যারা সব থেকে বেশি সফট টার্গেটের কথা বলছি এবং তাদের মাধ্যমে যারা সমস্যাগ্রস্ত তাদের মাধ্যমে সমস্যা সমাধানের যে প্রচেষ্টা হচ্ছে, সেটা কিন্তু একটা সত্যি উল্লেখযোগ্য একটা টুল হিসাবে ব্যবহার হতে পারে বলে আমরা মনে করি। এবং এই কৌশলগুলির সংমিশ্রণ, একটা বাস্তবায়ন যদি ঠিকঠাকভাবে হয়, সত্যি একটা ধূমপানমুক্ত পরিবেশ আগামী দিনে কিন্তু তৈরি হতে পারে। কিছু কথা যেমন বলা যেতে পারে যে আজকে যদি সত্যি সুস্বাস্থ্যের কথা বলি, তাহলে কিন্তু ধূমপান অবশ্যই করে ত্যাগ করা উচিত। শুধু ধূমপান নয়, যে কোনো মাদকদ্রব্যই গ্রহণ থেকে নিজেকে বিরত রাখা উচিত। তো সেক্ষেত্রে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় এই বিষয়ে সচেতনতা বাড়ানো, এটা নিয়ে বারবার একই বিষয়ে হ্যামারিং করা, স্কুলে কোনো পাঠ্যক্রমের মধ্যে যদি আনা যায় বিষয়গুলোকে, এবং সেখানে তার কুপ্রভাব কী আছে এবং তার আইনগুলো যে রয়েছে তার কী করে এফেক্টিভ ইমপ্লিমেন্টেশন হতে পারে, সেগুলোর উপর যদি জোর দেওয়া হয়, এবং এক্ষেত্রে যারা সব থেকে সফট টার্গেট হয়েছে তাদের যদি অ্যাক্টিভ এনগেজমেন্টকে এনশিওর করা যায়, আমার মনে হয় আগামী দিনে এই সত্যি একটা দিন আমরা তামাক মুক্ত একটা সমাজ আমরা গড়তে পারবো। একটি কথা বিশেষভাবে মনে রাখা প্রয়োজন যে তামাক কিন্তু বর্তমানে দেশের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ফসল। তার কারণ
এটি প্রায় 6,000 কোটিরও বেশি বৈদেশিক মুদ্রা এবং 20,000 কোটিরও বেশি আবগারি রাজস্ব আয় করে। এটা ছাড়াও কৃষক, ক্ষেতমজুর এবং যারা বিড়ি ব্যবসায়ী এবং এর সাথে প্রচুর মানুষ কিন্তু এই তামাক সংক্রান্ত জীবিকার সাথে যুক্ত। আর এই তামাকের আবির্ভাব আজকে হয়নি, এর আবির্ভাব আমরা যদি ইতিহাস দেখি প্রায় 1605 সালে পর্তুগিজদের দ্বারা প্রবর্তিত হয়েছিল এই তামাক। সেখানে যদি খুব বেশি ভুল না হয় যে গুজরাটের কোনো একটি জেলায় তামাক চাষ প্রথম শুরু হয় এবং তারপর অন্যান্য অঞ্চলে ছড়িয়ে পড়ে। সপ্তদশ শতকের প্রথম দশকে তামাকের এই ব্যবহারটা তখন নতুনত্ব ছিল, কিন্তু কিছুদিনের মধ্যেই এই তামাকের ব্যবহার ব্যাপক হয়ে ওঠে। সাধারণ জনগণের মধ্যে, সাধারণ মানুষের মধ্যেও এটা তামাকের ব্যবহার বহুলাংশে দেখতে পাওয়া যায় এবং পরবর্তীকালে এটাও দেখা যায় জনগণের স্বাস্থ্য রক্ষা এবং তাদের যেই তামাকের প্রতি ডিপেন্ডেন্সি বা তামাকের ওপর নির্ভরতা বা এই অভ্যাস নিয়ন্ত্রণের জন্য মুঘল শাসক জাহাঙ্গীর তামাক ব্যবহার কিন্তু নিষিদ্ধ করেছিলেন এবং তাকেই তামাক ব্যবহার নিষিদ্ধ করতে বা ধূমপান নিষিদ্ধ করতে একটা ডিক্রিও জারি করতে হয়েছিল। ধূমপান আমাদের শরীরের প্রায় প্রত্যেকটি অঙ্গের ক্ষতি করে, অনেক রোগের ঝুঁকি বাড়ায়। আমাদের অনুভূতি, আমাদের ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স, আমাদের অর্থ, এগুলো কিন্তু সমস্ত কিছুর উপরেই কিন্তু এই তামাকের ব্যবহারের একটা সরাসরি প্রভাব রয়েছে। শুনলে অবাক হব আমরা যে তামাক কিন্তু তার অর্ধেকের ব্যবহারকারীকে হত্যা করে, কারণ এই প্রথম 10 সেকেন্ডের মধ্যেই তামাক ব্যবহারের যে ধোঁয়া, তার যে বিষাক্ত রাসায়নিক বা অন্যান্য হিসাবে সেটা কিন্তু আমাদের মস্তিষ্ক বা হৃদয়ে অঙ্গে পৌঁছায়। সেটির জন্যই প্রতি বছর 4 মিলিয়নেরও বেশি মানুষ তামাকের কারণে মারা যায়। বিশ্বব্যাপী ক্যান্সারজনিত মৃত্যুর প্রায় 33% তামাক দায়ী তার জন্য। ভারতেও এটা অন্যরূপ নয়, ভারতেও দেখা যায় যে তামাক সম্পর্কিত যে ক্যান্সার হচ্ছে সেটা 2020 সালে একটা রিপোর্ট বের হয়, সেখানে দেখা যায় তার যে কারণগুলো দেখানো হয়েছে সেখানে তার প্রায় 27% অবদান রেখেছে এই তামাকের ব্যবহার। এবং এই যে পরিসংখ্যান, এই পরিসংখ্যা দেখে এটা অনুমান করা হয়েছে যে এই তামাকের ব্যবহারের ফলে 2050 সালের মধ্যে যারা ধূমপায়ী বা যারা তামাকের প্রত্যক্ষ বা পরোক্ষ ব্যবহার করেন তার 160 মিলিয়নের মানুষের বিশ্বব্যাপী কিন্তু মৃত্যুর কারণ হবে এই তামাক। বেশিরভাগ তামাক ব্যবহারকারী কিন্তু এই অভ্যাসটি ত্যাগ করতে চান। তারা এই বিষয়টি জানেন যে এর ক্ষতির অনেকগুলো দিকই কিন্তু জানেন, কিন্তু আশ্চর্যের বিষয় এই যে 70% মানুষ যারা তামাক ত্যাগ করতে চান তার মাত্র খুব ক্ষুদ্র একটা সংখ্যা, 5%-এরও কম প্রকৃতপক্ষে সফল হন। অনেকে মনে করেন যে বিশ্বের অনেক দেশেই এই সমস্যা রয়েছে এবং এটা মোকাবেলা হচ্ছে না বা এর সমস্যার সমাধান হচ্ছে না, তার কারণ জনগণ এবং রাজনৈতিক একটা সদিচ্ছার একটা বড় অভাব রয়েছে। আর তামাক ব্যবহারের কোনো বয়স বা কোনো জাতি, ধর্ম কোনো কিছু দেখে হচ্ছে না, যে কেউ তামাক ব্যবহার করে তার নিকোটিনে আসক্ত হচ্ছে। গবেষণায় দেখা গেছে কিশোর বয়সে যে ধূমপান শুরু হচ্ছে আর কি, সেটা অভ্যাসে পরিণত হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। তো সুতরাং এই যে তামাকের যে ব্যবহার, তার ফলে সব থেকে বেশি যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, তারা সব থেকে বেশি অভ্যস্ত হয়ে পড়ছে, তার সব থেকে যে মূল টার্গেট বলি, তারা কিন্তু এই কৈশোর অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। অর্থাৎ যখন যারা ধূমপান শুরু করেন তাদের বয়স যত কম হবে, তাদের এই তামাকের সংক্রান্ত যে নিকোটিন বা যে বিষয়গুলো রয়েছে সেখানে আসক্ত হওয়ার সম্ভাবনা তত বেশি।
আমরা শিশুদের আশেপাশে ধূমপান বা সিগারেটের ব্যবহার, সেটা অনেকে মনে করেন যে তাদের স্বাস্থ্য নিরাপদ সাথে সত্যিই এটা আপোষ করা। তো এটা বলাই বাহুল্য যে বেশিরভাগ মানুষ যারা ধূমপান করেন তারা কিশোর বয়সেই কিন্তু ধূমপান শুরু করেছিলেন। 10 জন প্রাপ্তবয়স্কর মধ্যে একটা সার্ভে দেখা গিয়েছিল যে 10 জন প্রাপ্তবয়স্কের মধ্যে 9 জনেরই কিন্তু ধূমপান বা এই তামাক ব্যবহার শুরু হয়েছিল যাদের বয়স 18 বছরের কম। সুতরাং আমরা এর গুরুত্ব কিন্তু আমরা বুঝতে পারছি। এটা ছাড়াও অনেক ফ্যাক্টর রয়েছে যারা শিশু বা কিশোর এরা আক্রান্ত হচ্ছেন এখানে, যেমন যারা শিশুরা রয়েছেন তাদের হতে পারে বাবা মা ধূমপায়ী, তারা যে পিয়ার গ্রুপের সাথে মেলামেশা করছেন সমবয়সী যাদের সাথে তাদের বন্ধু, তারা হয়তো তাদের সিগারেট খেতে বা এই তামাকে আসক্ত হতে উৎসাহিত করছেন। অনেকে এই ধূমপানকে বা এই তামাকের ব্যবহারকে একটা স্বাধীনতা বা সে বড় হয়ে গেছে বা এটা একটা কোনো বিদ্রোহ দেখানোর একটা সিম্বল হিসাবে ইউজ করে। অনেকে মনে করেন সবাই ধূমপান করছে, তারা যাদেরকে দেখে বড় হয়েছে, সবাই করছে তাদেরও করা উচিত, এটা হয়তো তার বড় হয়ে ওঠার একটা লক্ষণ। এটা ছাড়াও যারা বিজনেস করেন, যারা এই মাদকদ্রব্য বিক্রি করছেন, তাদের কৌশল তো মানে চতুরতার সাথে লক্ষ্য করা যায়। বিভিন্নভাবে তারা কৌশল অবলম্বন করছেন এবং তাদের যে টার্গেট গ্রুপ তাদেরকে কিন্তু এর আওতায় নিয়ে আসছেন। বেশিরভাগ কিশোর কিশোরী আমার মনে হয় যে কেবল একটা নতুন জিনিস করব, নতুন চেষ্টা, সেটা করতে গিয়েও কিন্তু এই তামাকের ব্যবহারকে শুরু করে ফেলছে। তাদের এই বোধটা আসতে অনেকটা হয়তো সময় লাগে যে নিকোটিন যে রয়েছে তামাকের মধ্যে, এটি কিন্তু হিরোইন বা কোকেনের মতোই আসক্তি আকার নিতে পারে আগামী দিনে। আর আসক্তির ক্ষতিকর প্রভাব তো আমরা আগেই বললাম, সেখানে বারবার একটা কত ধরনের হেলথ হ্যাজার্ডস রয়েছে, কত ধরনের একটা বাধ্যতামূলক চা বা ব্যবহার চিহ্নিত করা হচ্ছে। এটা শুধুমাত্র যে শরীরের যে ক্ষতি করছে তাও নয়, এটা মানসিক নির্ভরতাও কিন্তু তৈরি হচ্ছে একটা। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ মান্ট এবং নিত্যানন্দ জনবাণী কমিউনিটি রেডিও 91.2 এর পক্ষ থেকে মূল্যবান সময় দেওয়ার জন্য। শ্রোতা বন্ধুরা, আপনারা এই অনুষ্ঠানের প্রায় প্রতিটি পর্বে শুনেছেন যে ধূমপান বা তামাক জাতীয় দ্রব্যের নেশা শুধুমাত্র আমাদের শরীরেরই ক্ষতি করে না, ক্ষতি করে আমাদের আশেপাশের প্রিয় মানুষদেরও এবং সেই সঙ্গে পরিবেশেরও। আমরা খুব আনন্দের সাথে জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠান শুনে প্রচুর মানুষ আমাদের সাথে যোগাযোগ করেছেন। তাদের কেউ নিজেরা নেশা করেন, আবার কারোর ক্ষেত্রে পরিবারের সদস্যরা নেশা করে থাকেন। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। আগামী দিনেও ঠিক এইভাবে আপনারা আমাদের পাশে থাকবেন এই আশা রেখে আজকের এই অনুষ্ঠান শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুনতে থাকুন, সঙ্গে রাখুন 91.2 নিত্যানন্দ জনবাণী কমিউনিটি রেডিও।